একটা কথা আছে, উই আর বিকজ হি ওয়াজ। তিনি ছিলেন তাই আমরা আছি। এছাড়া আমাদের অস্তিত্ব আর কিছুই থাকতো না। মেরিট বলে আমাদের কিছুই থাকবে না, কোনো মেরিটের কোনো স্বীকৃতি থাকবে না। অধ্যাপক মেরুনা মুর্মু বলেছেন তার ওই মেরিট সেখানে কাজে লাগছে না, তার পদবিটা আগে চলে আসছে বিবেচ্য হিসাবে। তাই আমাদের দাবি ছিল, আমাদের দাবি রয়েছে, আমাদের দাবি থাকবে অ্যানাইহিলেশন অফ কাস্ট, জাত ব্যবস্থার বিলুপ্তি। জাত মানব না, তার আগে পদবি আর পৈতেটা পরিত্যাগ করে তারপর আপনি আপনার পরিচয় দিন, তারপর অ্যানাইহিলেশন অফ কাস্ট, জাতের কথা আমি বলবো না। আগে পদবি এবং পৈতে দুটোকে পরিত্যাগ করুন। বগুলার মাটি চাষের জন্য একেবারে খাঁটি। বগুলার যে স্মৃতি, সেই স্মৃতি আমার সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। যদিও বগুলাতে আসাটা আমার খুব কম হয়েছে। কয়েকদিন আগে এসেছিলাম, এখানে রয়েছেন ভাস্কর টিকাদার। ওনারা যে বগুলা কলেজ প্রাঙ্গণে যে অনুষ্ঠানটা করেছিলেন সেখানে আমি এসেছিলাম। সেই মঞ্চে আরেকজন উপস্থিত ছিলেন কল্যাণী ঠিকাদার। আমাদের খুব দুঃখের দিন। এই বগুলার মাটিতে যে সবুজ ক্ষেত রয়েছে, যে কৃষি সম্পদ, তার সঙ্গে সঙ্গে যতগুলো গ্রাম আছে আশপাশে এবং তফসিলি অধ্যুষিত যত গ্রাম আছে আমার জানা, আমার মনে হয় বগুলা মানব সম্পদে পরিপূর্ণ সেরকম একটি গ্রাম। যে গ্রামে ভাস্কর ঠিকাদারদের মতো মানুষ জন্ম নেন, তিনি মহাত্মা জ্যোতিরাও ফুলের মতো এক সাবিত্রীবাই ফুলে তৈরি করেছিলেন কল্যাণী ঠিকাদারকে, যাকে আমরা ধরে রাখতে পারিনি। এটা আমাদের কাছে একটা দুঃখের দিন। আমাদের মধ্যে রয়েছে সেলিব্রিটি পবিত্র বিশ্বাস, যার গান অনেক শুনেছি। একই মঞ্চে থাকার সৌভাগ্য আজকের হলো। আগের মঞ্চেও ছিলাম কিন্তু গানটা শোনা হয়নি, আজকের গানটা শোনা হলো। এটা আমার একটা পরম পাওনা। সবই সুযোগ করে দিচ্ছেন কে? আমাদের মাথার উপরে যিনি রয়েছেন ছাতা হিসেবে, সেই ডক্টর বি.আর. আম্বেদকর। তাই তাকে আমরা অস্বীকার করব কি করে? তাকে আমরা স্মরণে, মননে, চিন্তনে যদি স্থান না দিই, তাহলে পৃথিবীর ইতিহাসে আমরা হয়ে যাব সর্বাপেক্ষা অকৃতজ্ঞ একটা সম্প্রদায়, সর্বাপেক্ষা অকৃতজ্ঞ একটা জাতি। তাই তার মূর্তি স্থাপন করে তাকে সম্মান দিয়ে, এটা আমাদের সম্মান নয়, আমরা এসছি তার জন্যই। একটা কথা আছে, উই আর বিকজ হি ওয়াজ। তিনি ছিলেন তাই আমরা আছি। এছাড়া আমাদের অস্তিত্ব আর কিছুই থাকতো না। মেরিট বলে আমাদের কিছুই থাকবে না, কোনো মেরিটের কোনো স্বীকৃতি থাকবে না। অধ্যাপক মেরুনা মুর্মু বলেছেন তার ওই মেরিট সেখানে কাজে লাগছে না, তার পদবিটা আগে চলে আসছে বিবেচ্য হিসাবে। তাই আমাদের দাবি ছিল, আমাদের দাবি রয়েছে, আমাদের দাবি থাকবে অ্যানাইহিলেশন অফ কাস্ট, জাত ব্যবস্থার বিলুপ্তি। জাত মানব না, তার আগে পদবি আর পৈতেটা পরিত্যাগ করে তারপর আপনি আপনার পরিচয় দিন, তারপর অ্যানাইহিলেশন অফ কাস্ট, জাতের কথা আমি বলবো না। আগে পদবি এবং পৈতে দুটোকে পরিত্যাগ করবে, এটাকে আগে পরিত্যাগ করতে হবে। এই বগুলার মাটি আমি কেন বললাম যে একেবারে চাষের জন্য খাঁটি? এখানেই জন্মেছিলেন আমার প্রিয়তম বন্ধু, আপনাদের অনেকের হয়তো জানা, কুন্তল এখানে রয়েছে, ডক্টর প্রবোধ বিশ্বাস। তার দাদা ডক্টর সুবোধ বিশ্বাস, তাদের বোন ডক্টর রীতা বিশ্বাস। রীতা বিশ্বাস, সুবোধ বিশ্বাসের দুই মেয়ে, তারাও ডাক্তার। তো কেন আমি বললাম যে এই মাটিটা শুধু কৃষি সম্পদ নয়, মানব সম্পদে কতটা উন্নত, এবং সেই মানব সম্পদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের যেটা করতে হবে, সেটা বাবা সাহেব আমাদের যে সংবিধানটা দিয়েছে, সেই সংবিধানটা আমাদের রক্ষা করতে হবে। তবেই এই মানব সম্পদ সামনের দিকে এগিয়ে যাবে। নতুবা মানব সম্পদ উন্নয়নের সূচক দিন দিন আরো নিচের দিকে নামবে। সেটা যাতে না নামে তার জন্য আপনারা একটা ব্যবস্থা করছেন। আপনাদের যে উদ্যোগ আমরা এখানে দেখলাম সেটা সত্যি অভূতপূর্ব। যে একটা গণতান্ত্রিক অনুষ্ঠান হয় তখন
যখন সেই অনুষ্ঠানের মধ্যে সবার অংশগ্রহণ থেকে থাকে। একটা ধর্মকে লক্ষ্য করুন, আদিবাসীদের কালচারটা আপনারা দেখবেন, সেখানে গিয়ে মহিলারা সর্বাগ্রে থাকে, সমস্ত অনুষ্ঠানগুলোতে মহিলারা সর্বাগ্রে থাকে। আজকের হরিপুরুচাঁদের কালচারের মধ্যে সেটাই এসছে, মতুয়া কালচারের মধ্যে আজকের এত বড় যে মিছিল রয়েছে, সেখানে সবাই যারা মহিলারা ছিলেন সর্বাগ্রে এবং বালিকারা ছিলেন সর্বাগ্রে। বাবা সাহেব বলেছেন, আমি একটা জাতির উন্নতি মাপি সেই সমাজের মহিলাদের উন্নতি দিয়ে। তো মতুয়া নমশূদ্র সমাজের মহিলাদের উন্নতি নির্ণয় করছে যে এই সমাজ কতটা মানব সম্পদের দিকে এগিয়ে রয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে। মেরিনা মুর্মু তার অভিজ্ঞতার কথা বলেছেন, আমাদের প্রত্যেকের জীবনে এরকম অভিজ্ঞতা রয়েছে। আমরা যারা উপর দিকে ওঠার চেষ্টা করেছি, প্রত্যেককে পিছন থেকে টেনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই নয় যে কেউ আমাদের সাহায্য করেনি। আমার এমফিলের গাইড ছিলেন একজন ব্রাহ্মণ, আমি সেখানে ক্লাস অ্যান্ড কাস্টের উপরে রিসার্চ করেছি। আমার পিএইচডির গাইড তিনিও ব্রাহ্মণ, আমি সেখানেও কাস্টিজমের উপর রিসার্চ করছি। কিন্তু পিছন থেকে টেনে ধরার লোকও রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটিতে আমি একটা রিফ্রেশার কোর্স করতে গেছিলাম, 21 দিনের কোর্স। তো সেখানে দুটো করে বক্তব্য রাখতে হতো, প্রেজেন্টেশন দিতে হতো। প্রথম দিন আমার যখন প্রেজেন্টেশনটা দেওয়া হলো, তখন একজনের কি মনে হলো যে একে ধরলে কাজ হতে পারে। তিনি কি করলেন, তিনি একজন অধ্যাপক, তিনি একজন মুখার্জি, আমি নামটা বলবো না যদি ছড়িয়ে যায়। তো মুখার্জি, তার কি মনে হলো, সে আমাকে ডাকলো, বললো তুমি কোথায় থাকবে বলো তো বর্ধমানে। আমি বললাম আমি একটা ঘর ভাড়াটা দেখবো। তা বললো দরকার নেই, আমার মামা শ্বশুরের বাড়ি রয়েছে, তুমি ওখানে থাকবে। হ্যাঁ, তো বলছে তোমার ঘর ভাড়াটা করার দরকার নেই। বলে আমাকে ডেকে নিয়ে গেছে। উদ্দেশ্য হচ্ছে ওর যে বক্তব্যটা একটু তৈরি করে দিতে হবে, দুটো প্রেজেন্টেশন, তো একটা প্রেজেন্টেশন একটু তৈরি করে দিতে হবে। তো নিয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সব হচ্ছে। হঠাৎ হতে হতে মনে হয়েছে যে আমার পদবিটা সর্দার, আমার পদবিটা শর্মা নয়। ওর কানে ঢুকে গেছিল পদবিটা শর্মা। তো সেই জন্য মনে করেছিল মুখার্জি আর শর্মা একই গোত্রের হবে হয়তো। তো ভুল করে ঠিক মানুষকে বেছে নিয়ে গেছিল। কিন্তু এই জাতের বজ্জাতের জন্য সে আমার সঙ্গে অস্বস্তি বোধ করতে শুরু করলো। তখন বলতে শুরু করলো যে তার মামা শ্বশুর আসবে, কি হবে বলো তো সুধাকর, হ্যাঁ এইরকম আসবে, এত লোকজন নিয়ে আসবে, কুকুর ছাগল সব নিয়ে আসবে, কিভাবে কি করা যায়। আমি বলি কুকুরের সঙ্গে তো সহাবস্থান আমি করতে পারবো না ভাই, আমার জায়গা আমি দেখে নেব, আমি একটা বাড়ি দেখেছি, আমি সেখানে দেখব। তো এটাই হচ্ছে জাতের নামে বজ্জাত। মেরিট এখানে কোনো কাজ করবে না। আমি যে মোটামুটি বলতে পারি, আমি যে মোটামুটি লিখতে পারি, মারুনা মুর্মু একজন লিখতে পারেন, একজন ভালো অধ্যাপিকা, একজন সুবক্তা, সেগুলো কাজে লাগবে না। বারবার আপনার পদবিটা সামনে এগিয়ে আসবে। আমরা এমন একটা সমাজে বাস করছি, এই হিন্দু সমাজ, ব্রাহ্মণ্যবাদী সমাজ বেশি করে বললে, যে সমাজে আপনাকে যখন কেউ বলবে আপনার নাম কি, আপনার নাম জেনে তিনি সন্তুষ্ট থাকবে না, তারপর জানতে চাইবে আপনার পদবি কোথায়। আবার পদবি জেনেও সন্তুষ্ট থাকবে না, এমন কনফিউজিং পদবি হয়ে যেতে পারে, রায়, হালদার, সরকার বা এরকম পদবি হয়ে যেতে পারে, যেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে ইন্ডিকেট করতে পারে। সুতরাং পদবিতেও থেকে যাবে না। তখন কি হবে, মনটা উসখুস করবে, কি না এর জাতটা কি। সেই রকম একটা সমাজে বাস করছি। মেরিটটা এখানে কোনো দাম দেওয়া হবে না। মেরিটকে যদি দাম দেওয়া হতো, তাহলে সেই পৌরাণিক সময় থেকে একলব্যের আঙুল কাটা যেত না, সম্মুখের গলা কাটা যেত না, যদি মেরিটকে দাম দেওয়া হতো। গুরুচাঁদকে তাহলে এই সমস্ত তথাকথিত মেন স্ট্রিমের স্কুলে না পড়ে তাকে মাদ্রাসাতে যেতে হতো না, যদি মেরিটকে দাম দেওয়া হতো, তাই তো? তাহলে মেরিট এখানে দাম নয়, সংবিধানটাই আমাদের কাছে দামি। এবং সেই সংবিধান খতরা মে হ্যায়, সেই সংবিধান বিপদের মধ্যে রয়েছে। হিন্দু বিপদে নেই, মুসলিম বিপদে নেই, বৌদ্ধ বিপদে নেই, খ্রিস্টান বিপদে নেই, নমশূদ্র জাতি হিসাবে বিপদে নেই, শিডিউল কাস্ট জাতি হিসাবে বিপদে নেই। বিপদে রয়েছে কে? সংবিধান। আর সংবিধান বিপদে রয়েছে বলে আমরা সবাই সেই সংবিধানের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা সবাই বিপদে রয়েছে আমরা যদি সংবিধানকে বাঁচাতে না পারি। কেউ কেউ বলছে 400 সিট পেলে সংবিধান বদলে দেব, কেউ কেউ বলছে এত সিট পেলে সংবিধান বদলে দেব। কে বলেছে, কখন বলেছে, সেটা আপনাদের খুঁজে নেওয়ার ব্যাপার, সেটা আমি বলতে পারি না এই মঞ্চতে, কিন্তু এটা বলা চলছে। এই সংবিধানটা তাদের পক্ষে গাত্রদাহ, গায়ের জ্বালা হয়ে যাচ্ছে। সেই সংবিধানকে চেঞ্জ করা হবে। এই সামান্য কয়েকটা পার্সেন্ট সরকারি চাকরি, সেই চাকরিগুলোকে বেসরকারি করে দেওয়া হচ্ছে। কেন না? সংবিধান
সংরক্ষণের একটা জায়গা দিয়েছে। সংরক্ষণটা আর কিছু নয়, সংরক্ষণ হচ্ছে প্রতিনিধিত্বের সংরক্ষণ। আমি যখন একটা ক্লাসে রয়েছি, আমি যখন একটা কলেজে চাকরি পেয়েছি, আমি সেখানে সংরক্ষণের জোরে চাকরি যদি পেয়ে থাকি, আমি কিন্তু আপনাদের সবার প্রতিনিধি হিসাবে সেখানে গেছি। আমি বিএড ডিপার্টমেন্টে পড়াই, সেখানে সমস্ত পিজি স্টুডেন্ট, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমি এমনভাবে ক্লাস নিয়েছি যেখানে ক্লাস নেওয়ার পরে একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আমি শিডিউল কাস্ট, আমি তপশিলি জাতি। আমি তাকে এমনভাবে গর্বিত করতে পেরেছি, তার প্রাচীন ইতিহাসটাকে এমনভাবে তুলে ধরতে পেরেছি। কেন না, আমি আপনাদের সবার প্রতিনিধি। এটা আমি করতে পারবো না যদি আমার মাথায় সংবিধানটা না থেকে থাকে। এবং সেই সংবিধানের জন্য কে প্রাণপাত করে গেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। আপনারা জানেন, অনেকে বলে থাকে তিনি এই করেছেন, এই টুকে গেছেন। ভারত স্বাধীন হয়েছিল কত? 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট আসলে ভারত স্বাধীন হয়নি। একটা কার্টুন আছে, সেখানে কি হয়েছে, একজনের হাত থেকে চাবুকটা আরেকজনের হাতে দেয়া হচ্ছে। ইংরেজদের হাত থেকে চাবুকটা দেয়া হচ্ছে, এদেশের ব্রাহ্মণ্যবাদীদের হাতে চাবুকটা ট্রান্সফার করা হচ্ছে। ভারত যদি স্বাধীন 1947 সালের 15ই আগস্ট হতো, তাহলে স্বাধীনতার পরেও 1950 সালের 26শে জানুয়ারি আমরা জানি প্রজাতন্ত্র দিবস। সেদিন থেকে ভারতবর্ষের প্রকৃত সংবিধান চালু হয়েছিল। তাহলে ভারতবর্ষের প্রকৃত সংবিধান যদি 1950 সালের 26শে জানুয়ারি থেকে চালু হয়ে থাকে, ভারত তাহলে স্বাধীন হলো কি করে? 1935 সালে ব্রিটিশরা যে গভর্নমেন্ট অ্যাক্টটা করেছিল, সেই অ্যাক্ট অনুযায়ী ভারত চলতে থাকলো কত? 1947 সালের 15ই আগস্ট থেকে 25শে জানুয়ারি 1950 পর্যন্ত চলতে থাকলো। তাহলে এই ফেজটাকে আমি কি ভারতের স্বাধীনতা বলতে পারবো? বলতে পারবো না। কেন না, একজন স্বাধীন তখন হবে যে তখন তার নিজস্ব নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী চলবে। কিন্তু ভারত তো চলতে পারেনি। আগে ক্ষমতা দরকার, আগে ওই চাবুকটা দরকার, তারপরে আমার সংবিধান দরকার। এরা যদি সত্যিই গণতান্ত্রিক আমি হতো, এরা যদি সত্যি সংবিধান সার্বভৌমত্বকে মর্যাদা দিত, তাহলে আগে কি বলতো, আগে আমরা সংবিধানটা তৈরি করি, তারপর ভারতবর্ষের স্বাধীনতা নেব। না, তারা তা করেনি এবং ভাগাভাগি করে নিয়েছে। তুই পাকিস্তানের দিকটা যা, আমি বাংলাদেশের দিকটা নিয়ে, আমি ভারতবর্ষের দিকটা নিয়ে ভাগাভাগি করে আমরা বেঁচে থাকি, তারপর বাকিদের আমরা দেখে নেব। সংবিধানটা আগে তাদের কাছে মূল প্রমাণিত হয়নি, এটা তাদের কাছে উপস্থাপিত হয়নি। তাই এমন একটা সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব প্রাণপাত করেছেন। তিনি ডায়াবেটিসে ভুগেছেন, হাই ব্লাড প্রেশারে ভুগেছেন। এই সংবিধান রচনা করতে গিয়ে তার জীবন শেষ হয়ে গেছে। 7 জন তাকে দেওয়া হয়েছিল খসড়া কমিটিতে। আপনারা যারা যারা একটু একটু জানেন তারা জানেন, এই 7 জনের মধ্যে 5 জনই বাইরে চলে গেছিলেন। কেউ আমেরিকা চলে গেছে, কেউ ব্যবসার কাজে, কেউ চাকরির কাজে, কেউ দিল্লির বাইরে, কেউ অসুস্থতার কারণে তার সহযোগিতা করতে পারেনি, তাদের বদলে কাউকে নেওয়াও হয়নি। একমাত্র টি.টি. কৃষ্ণমাচারী তার সঙ্গে ছিলেন। 7 জনের মধ্যে 2 জন। এবং টি.টি. কৃষ্ণমাচারীও তিনি নিজের কাজে এতটাই ব্যস্ত থাকতেন, তিনি নিজেই বলেছিলেন যে এই ভারতবর্ষের সংবিধান রচনা সম্ভব হতো না যদি বি.আর. আম্বেদকরের মতো এরকম একজন ডেডিকেটেড সংবিধান বিশেষজ্ঞ না থাকতেন, তাহলে ভারতবর্ষ এইরকম একটা সুন্দর সংবিধান পেতেন না। আর সেই সংবিধানের বদৌলত আজকের আমরা এই পদ এবং প্রতিষ্ঠা পেয়ে আসছি। তাই যে সংবিধান আমাদেরকে এই রকম মর্যাদা দিয়েছে, সেই সংবিধানের প্রণেতাকে যদি আমরা সম্মান জানাতে না পারি, তাহলে আমি আবার বলবো, আমাদের মতো অকৃতজ্ঞ জাতি এই পৃথিবীতে দ্বিতীয় জন্মায়নি। তাই আমরা সেদিকে যাব না অন্যদিকে যাব, আমরা কৃতজ্ঞতার চিত্তে তাকে স্মরণ করব। আমি শুধু তার সম্পর্কে একটা কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। জুলফিকার আলী ভুট্টোর কথা আপনারা শুনেছেন। জুলফিকার আলী ভুট্টো, যিনি পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী ছিলেন। 1979 সালে তার ফাঁসি হয় এপ্রিল মাসে। তো ফাঁসির আগে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। দেখুন, বি.আর. আম্বেদকরের সংবিধানকে একজন বিদেশি কিভাবে প্রশংসা করছে, আমরা মর্যাদা দিতে পারিনি। আমাদের দেশ কি বলছে, আমাদের দেশের লোকেরা কি বলছে, না আমরা যদি এত সিট পার করে যাই, তাহলে ভারতবর্ষের সংবিধান তাকে পাল্টে দেবো। কেন না, ভারতবর্ষের সংবিধানের জন্যে এই ছোট জাতের মানুষগুলো, এই মহিলাদের যেখানে পর্দা প্রথার মধ্যে থাকার কথা, এটা শুধু কেবলমাত্র পুরুষ মানে মুসলিম মহিলা নয়। আপনারা জানেন সাবিত্রীবাই ফুলের নাম শুনেছেন। সাবিত্রীবাই ফুলের সময়ে ব্রাহ্মণ মহিলাও স্কুলে যেতে পারতেন না, কোনো মহিলাই স্কুলে যেতে পারতেন না। সেই মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, চাকুরি
এবং সমমর্যাদার ভিত্তিতে। এই যে মহিলাদের মাইনে আলাদা ছিল, পুরুষদের মাইনে একরকম ছিল, মহিলাদের মাইনে একরকম ছিল, তার ব্যবস্থা করেছেন, সমমাইনের ব্যবস্থা করে গেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এতগুলো কাজ করে গেছেন। অথচ সেই মহিলাদের বাড়িতে বাবা সাহেবের ছবি কোথায়? এটা শুধু আমার সমাজের কথা বলছি না, ব্রাহ্মণের বাড়িতেও কিন্তু ব্রাহ্মণের মহিলার মাথার উপরে একজন বাবা সাহেব থাকা উচিত এবং সেটা থাকা বাঞ্ছনীয়, কিন্তু সেটা থাকছে না। যাই হোক, দেখুন বি.আর. আম্বেদকর সম্পর্কে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ফাঁসির আগে কি কথা বলে যাচ্ছেন, যে সাক্ষাৎকারটা বেরিয়েছিল নিউ ইয়র্ক টাইমসে 1979 সালের 3রা এপ্রিল। স্বাধীনতা সহজে পাওয়া যায়, স্বাধীনতা সহজে পাওয়া যায়, কিন্তু শাসন পরিচালনা করা, গণতান্ত্রিক সংবিধান প্রবর্তন করার জন্য প্রজ্ঞার প্রয়োজন হয়। প্রজ্ঞা, জ্ঞান নয়, জ্ঞানের ঊর্ধ্বে প্রজ্ঞা, প্রজ্ঞার প্রয়োজন হয়, যা সহজলভ্য নয়। পাকিস্তানের নেতারা প্রজ্ঞা অর্জন করতে পারেননি। আপনারা জানেন পাকিস্তানে বারবার মিলিটারি শাসন এসছে, তাই না? পাকিস্তানে বারবার মিলিটারি শাসন এসছে। কেন? তাদের সংবিধান সেই সুরক্ষা দিতে পারেনি দেশবাসীকে। তাই বলছেন পাকিস্তানের নেতারা প্রজ্ঞা অর্জন করতে পারেনি, যা আম্বেদকর অর্জন করেছিলেন। এটা আনন্দের কথা যে মুসলমানেরা পাকিস্তান পেয়েছে, কিন্তু প্রজ্ঞার অভাবে পাকিস্তানের সংবিধানে থেকে গেছে দুর্বলতা ও অসংখ্য ছিদ্র এবং স্বৈরতান্ত্রিক কাঠামো। এই স্বৈরতান্ত্রিক কাঠামোয় রাজা হলেন সিংহ এবং জনগণ হলেন মেষ, মানে ভেড়া। সিংহ যে কোনো মেষকে ভক্ষণ করতে পারে, কিন্তু মহাজ্ঞানী জুলফিকার আলী ভুট্টো বলছেন মহাজ্ঞানী আম্বেদকর অসাধারণ প্রজ্ঞার দ্বারা সংবিধান রচনা করে ভারতকে রক্ষা করেছেন এবং জ্ঞানকে জনগণের মধ্যে সঞ্চারিত করেছেন। তাহলে বুঝতে পারছেন ভারতবর্ষের সংবিধান রচনাতে একজনের কত বড় অবদান। আমাদের 1 নম্বর ফাইনাল এবং শেষ কার্যকলাপ হবে, শেষ কর্তব্য হবে কি? এই সংবিধানকে বুক দিয়ে আগলে রাখা। তার জন্য আপনাদের যা যা করণীয় সেটা করতে হবে এবং সেই প্রতিজ্ঞা শুরু হোক আজকের বগুলার এই অনুষ্ঠান থেকে। এখান থেকে সেই প্রতিজ্ঞা শুরু হোক, সংবিধানকে আমরা রক্ষা করব, শুধু আমাদের নিজেদের রক্ষা করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। তাই আপনাদের এখানেই সিদ্ধান্ত নিতে হবে, আপনার ছেলে মেয়েদের, আপনার প্রজন্মকে আপনি নীলষষ্ঠী পালন করবেন না নীলকণ্ঠের জন্মদিন পালন করবেন? নীলকণ্ঠের জন্মদিন পালন করবেন না নীলষষ্ঠী পালন করবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নীলকণ্ঠ কাকে বললাম? ডক্টর বি.আর. আম্বেদকরকে। এতক্ষণ যারা আলোচনা করে গেছেন তাদের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন শত অত্যাচার, শত অবমাননা, শত অপমান সহ্য করেও তিনি শেষ পর্যন্ত অবিচল ছিলেন যে আমার সমাজকে, নারী সমাজকে, পিছিয়ে পড়া সমাজকে, শ্রমিককে, কৃষককে রক্ষা করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে লড়াই করতে হবে, আমাকে সংবিধান একটা রচনা করে যেতে হবে। তাই এত বিষ হজম করে, কণ্ঠের বিষ নিয়ে তিনি আমাদের জন্য সেই সংবিধান রচনা করে গেছেন। তাহলে আমাদের ঠিক করতে হবে আমরা নীলষষ্ঠী পালন করব আগে, না নীলকণ্ঠের জন্মদিন আমরা সুচারুরূপে পালন করব। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আমাদের সবাইকে নিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, আমাদের বর্তমান প্রজন্মের স্বার্থে।